আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগ অন্যতম। জন্মগত হৃদরোগই শুধু নয়, আমাদের প্রতিদিনের জীবনের চলার পথে নানান ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারি। আমরা যদি সঠিক সময়ে রোগ নির্ণয় না করতে পারি তাহলে হৃদরোগের জটিলতা বেড়ে যেতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে হৃদরোগের জটিলতা বেড়ে যেতে পারে, এবং যদি আমরা চিকিৎসক এবং যারা রোগী তারা নিয়মিত ঔষধ এবং অন্যান্য ব্যবস্থাগুলো সঠিকভাবে গ্রহণ করতে না পারি তাহলেও হৃদরোগের জটিলতা নানাভাবে বেড়ে যেতে পারে, আমাদের জীবন সম্মুখীন হতে পারে মরণের দিকে। প্রিয় দর্শক, আমরা এ কারণেই আজকে আলোচনা করতে চাই হৃদরোগের জটিলতা, প্রতিরোধ এবং করণীয় এই বিষয়গুলো নিয়ে। আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার KMHS সিরাজুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। আসসালামু আলাইকুম, আপনাকে দর্শকদের এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনাকেও শুভেচ্ছা। আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। শুরু করছি আমরা আলোচনা। স্যার, হৃদরোগ এবং তার জটিলতা, প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবার পূর্বে আমি প্রথমে একটু জানতে চাইব যে কত ধরনের হৃদরোগে আমরা আক্রান্ত হতে পারি, সেটি যদি একটু পরিষ্কার। ধন্যবাদ। আসলে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের সব ধরনের হৃদরোগই দেখা যায়। জি। যেমন ধরুন জন্মগত হৃদরোগ, বাত জ্বরজনিত হৃদরোগ, বাত জ্বর, এবং উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, ইস্কেমিক হৃদরোগ, আবার ছন্দপতন হয়ে যে হয় আমরা বলি অ্যারিথমোজেনিক হৃদরোগ বলি। জি। আবার হার্ট ফেলিওর হতে পারে। হার্ট ফেলিওর। আবার হৃদরোগ থেকে অনেক কারণে অনেক সময় স্ট্রোকও হতে পারে। জি। আমরা যে জানি, এখন আমরা বলতে পারি যে কী ধরনের হৃদরোগ আমরা এখন প্রতিরোধ করতে পারি, কী ধরনের চিকিৎসা করতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের জন্মগত হৃদরোগ যে আছে সেগুলোও কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। প্রসূতি মায়ের যখন বাচ্চা হয়, জন্ম থেকেই একটা হৃদরোগ নিয়ে আসে, সেটাও কিন্তু প্রতিরোধ করতে পারি। যেমন আমরা বিশেষ বিশেষ কিছু ওষুধ আমরা প্রেগনেন্সির সময় খাওয়াবো না, এবং এক্সরে করবো না। আবার অনেক সময় প্রসূতি প্রেগনেন্সির সময় যদি হাম হয় তাহলে কিন্তু আর জন্মগত হৃদরোগ হতে পারে। সেদিন আগে থেকে যদি আমরা হামের টিকা দিতে পারি তাহলে কিন্তু জন্মগত হৃদরোগও প্রতিরোধ করা যায়। জন্মগত হৃদরোগও প্রতিরোধ করা যায়, সেটি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য অনেক ক্ষেত্রে, এবং আপনি উল্লেখ করেছেন কোন কোন ভাবে আমরা সেগুলো উল্লেখ করতে পারি। আপনি বলছিলেন স্যার কিছু কিছু ঔষধ যদি আমরা ব্যবহার না করি বা এক্সরে না করি, এবং অন্যান্য কিছু কি কি ঔষধের দিকে নজর দিচ্ছিলেন? যেমন ধরুন বিভিন্ন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, কিছু কিছু হরমোনাল ড্রাগস আছে, এরকম অনেক কিছু ড্রাগ আছে। প্রত্যেক ওষুধেরই কিছু কেমিক্যাল, তো প্রত্যেক কেমিক্যালই কিন্তু একটা পয়জন বলতে পারি আমরা, ডাক্তারের বাইরে। অতএব সেজন্য সব কিছুই আমাদের যে কোনো ওষুধ দেওয়ার সময় আমাদেরকে প্রেগনেন্সি আছে কিনা জিজ্ঞেস করে নিতে হয়, এবং এক্সরে করার আগেও কিন্তু রোগী বলতে চান না, অনেক সময় লাজুক থাকেন, সেখানে আমাদের খোঁজ নিতে হয় যে প্রেগনেন্সি আছে কিনা। এইসব কারণে আমরা আগে থেকেই প্রতিরোধের কথা চিন্তা করলে কিন্তু আমরা সজাগ হলে প্রতিরোধ করতে পারি। এরপরে আসে বাত জ্বরজনিত হৃদরোগ। আপনারা শুনেছেন যে অনেকে হার্ট ভালভ নষ্ট হয়ে যায়, হার্টের ভালভ নষ্ট হয়ে যায়, হার্ট ফেল করে। সেক্ষেত্রে আমরা কি করি, ছোটো ছোটো বাচ্চাদের এই গলায় একটা প্রদাহ হয়, আমরা বলি স্ট্রেপ্টোকক্কাসজনিত গলদাহ। গলায় খুসখুস করে, গলা ব্যথা হয়, কিন্তু আমরা অত নজরে আনি না। অভিভাবক কিংবা শিক্ষক কিংবা আমরা যারা আছি অত খেয়াল করি না। আচ্ছা, বাচ্চার গলা ব্যথা হয়েছে, ভুলে গেলাম। দেখা গেল 3-4 সপ্তাহ পরে তার জ্বর হলো, গিরে ব্যথা হলো, সেটাও আমরা হয়তো ভুলে গেলাম। তাহলে দেখা যাচ্ছে হার্টের ভালভগুলো আলটিমেটলি ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে সে খেলাধুলা করতে পারে না, শ্বাসকষ্ট হয়, হার্ট ফেলিওর হয়, সে শারীরিকভাবে এত কষ্ট পায় যে ওই খালি পরিবারের একটা বোঝা হয় না, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়। কারণ ওই হার্ট ভালভ অপারেশনের জন্য লাখ লাখ টাকা খরচ হয়। একটা ভালভের দাম প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। অপারেশন করতে গেলে আমরা হিসাব করে দেখেছি 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। আমাদের দেশের পরিবেশে যেখানে হসপিটালে ফ্রি চিকিৎসা, সেখানেও 3 লাখ থেকে 3.5 লাখ টাকা লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে এই রোগটা প্রতিরোধ করা যায় কিনা। নিশ্চয়ই প্রতিরোধ করা যায়। অনেক দেশে পুরোপুরি ইরাডিকেট করা ফেলেছে, কিন্তু আমাদের দেশে এখনও কিছুটা আছে। আমরা চেষ্টা করেছি, আগে ছিল 1000-এ 7 জন, এখন 1000-এ 1 জনে নেমে এসছে। সরকারের যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে
এটা সম্ভব হয়েছে এবং জনগণের মধ্যে চিকিৎসকদের মধ্যে পর্যন্ত সচেতনতা বৃদ্ধির ফলে আমাদের এই বাতজ্বরজনিত হৃদরোগ আগের চেয়ে অনেক কমে গেছে। জি, আপনি যেটি বলতে চাইছিলেন স্যার যে বাত জ্বর এক ধরনের হৃদরোগ এবং যেটার কমপ্লিকেশন বা জটিলতা হিসেবে হার্ট ফেলিয়ার হতে পারে, হার্টের ভালভ নষ্ট হয়ে যেতে পারে, সেটা যদি প্রথম থেকেই আমরা ডায়াগনোসিস সঠিকভাবে করতে পারি, অবহেলা না করি, তাহলে চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ করা যেতে পারে। এই জটিলতা থেকে আমাদের অভিভাবক যারা শিশুদের সাথে আমরা থাকি, জি, শিক্ষক, মসজিদের ইমাম, তারপর আমরা চিকিৎসকরাও একটু সচেতন হলে এই সাংঘাতিক রোগ থেকে আমরা বিরত থাকতে অবশ্যই আগের থেকে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি গ্রহণ করি। স্যার, আপনি অনেক ধরনের হৃদরোগের কথা বলছিলেন, তার মধ্যে একটি হচ্ছে অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনারও অনেক ধরন রয়েছে, এই সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন। রোগটি কি? যেমন ধরুন বুকে ব্যথা। জি, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে, লাংসের জন্য হতে পারে, কিন্তু মারাত্মক যেটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক। জি, হার্ট অ্যাটাকের ব্যাপারে আপনারা শুনেছেন যে সময় পাওয়া যায় না। একজনের যখন হার্ট অ্যাটাক হবে আধা ঘন্টার মধ্যে হাসপাতালে না পৌঁছালে 50% রোগী মারা যান। জি, এটা কোন সাংঘাতিক ব্যাপার, আমরা জানি না। যারা আবার হাসপাতালে পৌঁছান তারা যদি করোনারি কেয়ার ইউনিট না পান, মানে নিবিড় সেবা না পান, মনিটর করা হয়, অক্সিজেন দেওয়া হয়, না পান, তাহলে 30% মারা যায়। তাহলে 50% তো আগেই গেল, আরও 30%। যারা ভর্তি হলেন তাদের মধ্যে আমরা নিবিড় অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটের মাধ্যমে আমরা এটাকে নামিয়ে 9%-এ নিয়ে আসছি এবং 9% আরও আমাদের ডাক্তারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হলে যদি আমরা রিং পড়াতে পারি, স্টেন্ট পড়াতে পারি, আমরা বলি প্রাইমারি স্টেন্টিং, প্রাথমিক পর্যায়ে স্টেন্টিং, তাহলে এতে কিন্তু 3 to 6%-এ আমরা মৃত্যুটাকে নামিয়ে আনতে পারি। এই যে চিকিৎসাটা, এই চিকিৎসার সময়ের সাথে যোগাযোগ, সময়ের সাথে জড়িত, অর্থাৎ সময় কতটুকু আমরা ইউটিলাইজ করতে পারছি, কত দ্রুত আমরা চিকিৎসকের কাছে নিতে পারছি বা করোনা চিকিৎসা কিংবা প্রতিকার সম্বন্ধে বললাম। জি জি, আবার আগে যেটা বলতে চাই সেটা হলো প্রতিরোধ করা যায় কিনা। অনেক দেশে, বিশেষ করে আপনার ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকাতে 40% তারা কমিয়ে ফেলেছে। আচ্ছা, স্টিল সেটা এখনও কিন্তু তাদের নাম্বার 1 ডেথ কারণ। আর আমাদের দেশে তো বুঝতেই পারছেন যে আমাদের অত প্রতিরোধের ব্যবস্থা নাই, সেই জন্য আমাদের অনেক বেশি হার্ট অ্যাটাক হচ্ছে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে, সাউথ এশিয়া, ইন্ডিয়া, অন্যান্য দেশে আমাদের কিন্তু জনগোষ্ঠীর মধ্যে হার্ট অ্যাটাক অনেক বেশি, যেটা আমরা অনেক সময় কল্পনা করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে অন্য দেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কীভাবে এই রোগটাকে প্রতিরোধ করা যায়। আমরা চিন্তা করতে পারি, যেমন ধরুন আমরা করতে পারি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি, জি, আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, স্মোকিংটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, অবশ্যই এটা আমাদের একেবারেই বাদ দিতে হবে। তারপরে খাবার দাবার আমরা বেছে বেছে খেতে পারি, যেমন আমরা বলি যে আদর্শ খাবার বলতে বাঙালি খাবারটাই আদর্শ, ভাত, মাছ, সবজি, এগুলোই আমাদের আদর্শ। ঘি, মাখন, চর্বি, গরু, খাসি, মোগলাই খাবার, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ভালো না স্বাস্থ্যের জন্য। তারপরে আসলে কায়িক পরিশ্রম করা, আমাদেরকে ম্যারাথন রানার হতে হবে না, কিন্তু রোজ 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। তো আমাদের হাঁটার অভ্যাসও কমে গেছে, নানা রকম যানবাহন, এমনকি আমি দেখেছি গ্রামে ভ্যান এবং রিক্সার জন্যে গ্রামের লোকও হাঁটে না। এবং আমরা যখন গ্রামে ছিলাম অনেক হাঁটতাম, এখন তাও হাঁটা হয় না। শহরে তো হাঁটাই হয় না, আর আপনি গাড়িতে চললে তো আরও ট্রাফিক জ্যামে পড়লেন, আরও বসে থাকলেন। অর্থাৎ হাঁটা উচিত। একটা হিসাবে দেখা গেছে আমরা যে হাঁটি তাদের শহরে যে গাড়ি চলে তার চেয়ে হেঁটে আগে যাওয়া যায়, কিন্তু আমরা হাঁটছি না। এতে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, রক্তের মধ্যে চর্বি বেড়ে যাচ্ছে, কেমন এইসব কারণে আমাদের হৃদরোগ হয়। এটা মধ্যে 2 ভাগে ভাগ করা যায়। জি, আপনি প্রতিরোধমূলক ব্যবস্থার যে মূল বিষয়গুলো সেগুলি বলছিলেন, এবং অন্যান্য ইঞ্জিনের সম্পর্কে আমরা শুনবো। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাহেব, রাজশাহী থেকে বলছিলাম। ওয়ালাইকুম সালাম, জি বলুন, আমরা শুনছি। আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাইছিলাম। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনি বলুন আপনার প্রশ্নটি। জি দর্শক বলুন। গত 3 দিন ধরে আমার বুকের মাঝখানে যেন কি যেন আটকানো ভাব হয়ে আছে, আর খুব যন্ত্রণা করছে। বয়স কত? জি আপনার বয়সটা একটু বলবেন। বয়স 28 বছর। 28 বছর। আপনি কোনো ঔষধ খেয়েছেন? নো, এখনো খাইনি ভাইয়া। কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? না না। জি, আপনার ব্যথাটার ধরন কি রকম?
আরেকটু যদি ক্লিয়ার করেন, খুব বেশি ব্যথা হচ্ছে নাকি অন্যরকম কিছু ডিসকমফোর্ট ফিল করছেন? ব্যথাটা একটু সামান্য একটু হলো, জ্বলনটা একটু বেশি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। 28 বছর বয়স। 28 বছর বয়স। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে 28 বছর বয়সে সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার কথা না, তবুও আপনার যে ব্যথাটা হয়, হাঁটলে বাড়ে কিনা, যদি বাড়ে সিঁড়িতে উঠলে বাড়ে কিনা, কিংবা খাবার দাবারের সাথে সম্পর্ক আছে কিনা, অথবা অ্যাংজাইটি, আপনি চিন্তা বেশি করেন কিনা, দুশ্চিন্তা করেন কিনা। যদি দুশ্চিন্তা বেশি করেন, এ ধরনের একটা রোগ আছে, ইয়াং মানুষদের হয়, যুবকদেরই হয়, কার্ডিয়াক নিউরোসিস। যদি আপনি খুব বেশি চিন্তা করেন এই সম্পর্কে, তাহলে কিন্তু এই রোগ হতে পারে। সেজন্য যে আমাদেরকে কিছু কিছু ইতিহাস জানতে হবে। যেমন খাবার দাবার সাথে সম্পর্ক হলে, এটা মনে করি বুকের মধ্যেখানে, তো আসলে ওখানে খাদ্য নালী এবং খাবারের নালীও আছে, সেখানে খাবারের জন্য হয়, তাহলে কিন্তু গ্যাস হতে পারে। আবার হায়াটাস হার্নিয়া একটা রোগ আছে, খাবার ভিতরে চলে যায়, তাহতে হতে পারে। আবার যেটা হয় যে আপনি হাঁটলেন, সিঁড়িতে উঠলেন, ব্যথা হচ্ছে, তখন আমরা সন্দেহ করব এটা নিশ্চয়ই হার্টের ব্যথা। আরেকটা বললাম যে নিউরোসিস, অর্থাৎ খুব বেশি যারা অ্যাংজাইটি, চিন্তা করেন, তাহলে কিন্তু ইয়াং ম্যানদেরও আপনার নিউরোসিস হতে পারে। সে ব্যাপারে নিশ্চয়ই ওনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আহসান হাবিব বলছিলাম। জি, আমি আহসান হাবিব বলছিলাম আশুলিয়া থেকে। জি বলুন আহসান হাবিব সাহেব, শুনছি। আমি একটু সকাল বা রাতে হাঁটাহাঁটি করি, তা হাঁটলে বা দৌড় দিলে বা একটু তাড়াতাড়ি হাঁটলে বুকের মধ্যে বাম সাইডই অনেক মানে জ্বলে পুড়ে যায় আর কি। জি, আপনার বয়সটা একটু উল্লেখ করবেন। এটা কি সমস্যা? আপনার বয়সটা উল্লেখ করবেন। 25। জি, আপনার অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা, অর্থাৎ আপনার ধূমপানের অভ্যাস রয়েছে কিনা? আমি সিগারেট খাইনি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করছি। 40 বছর বয়স বলেছেন, বুক জ্বালা পোড়া আছে, এবং উনি যেটি উল্লেখ করেছেন যে সকালবেলা উঠে উনি যদি কোনো পরিশ্রম করেন বা হাঁটেন বা একটু দৌড়ান, তাহলে ওনার বুক ব্যথাটা বাড়ছে। আমরা সংক্ষিপ্তভাবে যদি স্যার উত্তর দিই। আসলে সকালবেলা উঠে যেটা হয়, আপনার 40 বছর হয়ে গেছে, তো আপনার হাই প্রেশার আছে কিনা দেখতে হবে, ডায়াবেটিস আছে কিনা দেখতে হবে, ধূমপান করেন কিনা দেখতে হবে। তারপরেও দেখা যায় যে সকালবেলা যদি কোনো কষ্ট হয় আপনার, তাহলে আমাদেরকে হৃদরোগের কথা চিন্তা করতে হবে। এবং সে ব্যাপারে আপনাকে ইসিজি করে, ইকোকার্ডিওগ্রাফি করে, রক্ত পরীক্ষা করে আমাদের রোগ নির্ণয় করতে হবে। কারণ আমার দেশে অন্য দেশের চেয়ে হার্ট অ্যাটাক, হৃদরোগ অন্য দেশের চেয়ে অনেক অল্প বয়সে হয়। অল্প বয়সে হতে পারে। জি, আপনি যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলেছেন এবং লক্ষণের সাথে মিলিয়ে সেই পরীক্ষাগুলো করতে পারলে আমরা সঠিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। অতি সত্বর তিনি যাতে এগুলির ব্যবস্থা করেন, তাহলে উনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমরা ছোট্ট একটি বিরতির পরে এসে আবারও জটিলতা সম্পর্কে আলোচনা করব, হৃদরোগের জটিলতা। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের জটিলতা, প্রতিরোধ এবং করণীয়। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর KMHS সিরাজুল হক। স্যার, বিরতির পূর্বে আমরা অনেক দর্শকের প্রশ্নের উত্তরও দিচ্ছিলাম। এরকম একটি প্রশ্ন আমরা আলোচনা করতে চাইছিলাম যে কারো যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, তারপরে তার কি কি ধরনের জটিলতা হতে পারে, তিনি তখন কি করবেন বা তার প্রোটোকল কি হবে, সবকিছু মিলে যদি। আসলে এরকম প্রশ্ন প্রায়ই আসে আমাদের কাছে। হার্ট অ্যাটাক তো হয়ে গেছে, আমি কেন হসপিটালে যাব? এটা ভালো করে বুঝতে হবে যে অন্য রোগের মতো না যে জ্বরের সময় পাওয়া যাচ্ছে কিংবা বুকে পায়ে ব্যথা সময় পাওয়া যাচ্ছে, হার্টের ব্যথার সময় পাওয়া যায় না। অর্থাৎ হার্টের ব্যাপারে যেসব জটিলতা হয় এই সম্বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অবশ্যই চিকিৎসককে যেমন হতে হবে, আবার রুগীদেরকেও হতে হবে। রুগীদের বেলায় এরকম যে হার্ট প্রথমে যে অ্যাটাকটা হয়, হার্ট ফেল, অ্যাকিউট হার্ট ফেল বলি আমরা, ওখানেই শেষ, সেটা কিন্তু অ্যাকিউট। কিন্তু ক্রনিক হার্ট ফেলিওর যেটা, সেটা সময় পাওয়া যায়। কিন্তু আরেকটা অসুখ আছে, সেটার নাম হলো ছন্দপতন, অর্থাৎ অ্যারিদমিয়া বলি আমরা। বিভিন্ন রকমের ড্রপ বিট হয়, সেই ড্রপ বিটগুলো আমরা ইসিজি করলে বুঝতে পারি, মনিটরে বুঝতে পারি। এমন অনেক ড্রপ বিট আছে কি ছন্দপতন হয়, যেগুলো শক দিতে হয়। এমনকি এই শক দেওয়াটা অ্যাম্বুলেন্সের মধ্যেই দিতে হয়, অথবা
করোনারি কেয়ার ইউনিটে দিতে হয়। এমার্জেন্সি ডিপার্টমেন্টটাকে আমরা স্কিপ করে দরকার হলে একবারে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা লাগবে। এই একটা কারণ গেল। আর একটা হলো যে হার্ট ফেল করে, যেটা বললাম আমরা, যদি মাসেলটাকে আমরা না বাঁচাতে পারি, মাসেলটা যে অ্যাটাক হয়ে ড্যামেজ হয়ে গেছে, সেটা আমরা কী করতে পারি। অনেক সময় বললাম, একটু আগে আমরা আলাপ করেছিলাম, প্রাথমিক পর্যায়ের স্টেন্টিং, অর্থাৎ তাড়াতাড়ি 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে যে আমরা অ্যাটলিস্ট নিতে পারি হাসপাতালে, তাহলে এই যে ডাইং মাসেলগুলো আছে, মারা যাচ্ছিল, সেগুলোকে আমরা বাঁচাতে পারি। কীভাবে? রক্ত সঞ্চালনের নালীগুলো খোলার জন্যে বিভিন্ন রকম অ্যান্টি ক্লট এজেন্ট আছে, ওষুধপত্র আছে, রগের মধ্যে দিলেই এটা চলে যায়। এটা সময় মতো যদি চিকিৎসা করতে পারি আমরা করোনারি কেয়ার ইউনিটে অথবা এমার্জেন্সি অথবা এমনকি অ্যাম্বুলেন্সের মধ্যেও এই ইঞ্জেকশনটা দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে এর একটা ভালো চিকিৎসা। তারপরে আরেকটা আছে যে নেওয়ার পরে অ্যাঞ্জিওগ্রাম করে সাথে সাথে স্টেন্ট পরানো, এর করেও আর পরে থাকে। অনেক সময় ওই সময় করা যায় না, পরবর্তীতে করতে হয়, টাইম নিয়ে সিলেক্টিভলি করা যেতে পারে। আরেকটা আছে যে ভালো হয়ে গেল, ব্যথা কমে গেল, কিন্তু পরবর্তীতে আমরা 3 সপ্তাহ কি 4 সপ্তাহ পরে অ্যাঞ্জিওগ্রাম করে বাইপাসও করা লাগতে পারে। বাইপাস বলতে আমরা বলছি ওপেন হার্ট সার্জারি, অথবা ক্লোজ হার্ট সার্জারিও করা যায়। আমরা বলি এটা উইন্ডো করে আমরা হার্টের বাইপাস করি। সেটা হলো যে যাতে যে ব্লকটা আছে সেটাকে আমরা বাইপাস করে গেলাম। অনেক সময় থাকে না রাস্তায়, অনেক সময় জ্যাম থাকে, আমরা অন্য রাস্তায় চলে গেলাম, এরকম আমরা রক্তনালীতে অপারেশন করে দিয়ে দেওয়া হয়। তাতে দেখা যাচ্ছে যে আমরা যে সময় মতো নিতে পারি, এতগুলো চিকিৎসা করলে এই সব জটিলতা থেকে আমরা মুক্ত হতে পারি। অবশ্যই সেই ক্ষেত্রে সময়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এবং আমি সঠিক ইনজেকশনটা বা সঠিক সময়ে প্রাইমারি পিসিআই করতে পারছি কিনা, অ্যাঞ্জিওগ্রাম করে আমি স্টেন্টিংটা করতে পারছি কিনা, সেটি খুব গুরুত্বপূর্ণ। আপনি এটি বোঝাতে চেয়েছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। জি, আমি ময়মনসিংহ সদর থেকে ফয়েজ আহমদ সিরাজি, বয়স হলো 65 বছর বয়স। জি বলুন। এখন অনেক সময় পরিশ্রম বেশি করলে কোনো সময় বুকের ডান দিকে, কোনো সময় বাঁ দিকে একটু ব্যথা করে। তারপরে আবার আমি রেস্ট নিয়ে থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইলাম, তারপরে আর ব্যথা থাকে না। এইটা কি? আমি কোনো ধূমপান করি না, কখনোই করি নাই, 40-50 বছর ধূমপান করি না। এটা কি হৃদরোগের লক্ষণ কিনা এটা জানতে চাচ্ছি। যে আপনি কি একটু উল্লেখ করবেন যে আপনি হৃদরোগজনিত কারণে কোনো ঔষধ খাচ্ছেন কিনা, উচ্চ রক্তচাপের ঔষধ? না, এটা হৃদরোগজনিত। আমি একবার যে হাসপাতালে, ময়মনসিংহ হাসপাতালে দেখিয়েছিলাম, জি, তারা আমার যে ইকো করাইলো, এক্সরে করাইলো, তারপর যে একটা ওষুধ ছিল, এই পর্যন্ত, আর কিছু না। জি, এরপরে এইভাবে আর কিছু ওষুধ খাইছিলাম, আমার থেকে এই মুহূর্তে মনে নাই আর কি। এখন আর ইসে খাই না, ওই প্রেশারের ওষুধ খাই, আর ডায়াবেটিস আছে আমার কিছু। জি আচ্ছা, ডায়াবেটিস আছে 8-9। আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে কথা বলছি। একজন 75 বছর বয়স্ক মানুষ ফোন করেছে, 65 বছর বয়স্ক, ওনার হিস্ট্রি উনি বলেছেন। ওনার জন্য কি? না, আপনি ভালো একটা হিস্ট্রি দিয়েছেন, আমরা এই জন্য খুব খুশি, আনন্দিত। কারণ হলো আনন্দিত আপনার অসুখের জন্য না, আপনার প্রেজেন্টেশনটা সুন্দর ছিল। আমরা এরকম রোগীর কাছ থেকে সবকিছু জানতে পারি। তবে একটা জিনিস জানতে হবে, যাদের ডায়াবেটিস নাই, যাদের প্রেশার নাই, স্মোকিংও করেন নাই কোনো সময়, তাদেরও অসুখ হতে পারে। কারণ আমাদের যত বয়স বাড়বে তত আস্তে আস্তে হার্টের আর্টারিগুলো নদী যেমন ভরাট হয়ে যায়, সেরকম ভরাট হয়ে যায় ফ্যাট দিয়ে। এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, এই রোগটার নাম। কিন্তু এটা যদি বয়স কম থাকলে হয়, যেমন 40 বছর, 45 বছর, 50 বছর, তখন যদি হয় আমরা বলি প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস। আপনি যেহেতু 65 বছর হয়ে গেছেন, আপনি কিন্তু একটা পর্যায়ে চলে গেছেন যেখানে এই রোগটা হতে পারে। যদি আপনি হাঁটাহাঁটি করেন ভালো কথা, কিন্তু ডায়াবেটিস ভালো মতো কন্ট্রোল করতে হবে। মনে হয় যে 8-9 থাকলে হবে না। আর প্রেশারও কন্ট্রোল রাখতে হবে। আপনাকে ডাক্তার সাহেব ইসিজি, ইকো করে, এক্সরে করে রোগ নির্ণয় করেছেন, চিকিৎসা দিচ্ছেন, ওই চিকিৎসাকে ভালো মতো চিকিৎসা করতে হবে, চালাই যেতে হবে। আর আপনি যে কথাটা বললেন হাঁটলে কষ্ট লাগে, এটাই হলো প্রাথমিক পর্যায়ে আমরা রোগ নির্ণয় করি যেটা হার্টেরই ব্যথা, এটা অন্য কোনো ব্যথা না। এবং সেটাকে কনফার্ম করার জন্যে সেটা আমরা যে চিকিৎসা দিচ্ছি অনেক আগের চিকিৎসা, আর একটু কনফার্ম করার জন্যে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি। আপনার ময়মনসিংহেও এখন অ্যাঞ্জিওগ্রাম হয় মেডিকেল কলেজে, এবং প্রাইভেটেও হয়। ময়মনসিংহে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের দেশ অনেক জায়গায় অ্যাডভান্স, অনেক গ্রামে, শহরে, থানা শহরেও, ডিস্ট্রিক্ট শহরেও আপনার অ্যাঞ্জিওগ্রাম হয়। আপনার ছোট্ট একটা পরীক্ষা, আচ্ছা অ্যাঞ্জিওগ্রামটা করে নিলে সবচেয়ে ভালো হয় আপনার চিকিৎসকের পরামর্শে।
এটা ওনার পরামর্শটি উনি পেয়ে গেছেন। আপনি খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু এই ধরনের ব্যথা হচ্ছে এবং পরিশ্রমের সাথে সম্পর্কিত, কাজে অ্যাঞ্জিওগ্রাম করে কনফার্ম করা যেতে পারে এবং ওনার বয়সে কি করা উচিত সেটিও আপনি বলেছেন। তবে একটা প্রশ্ন আসতে পারে, না করলে কি হবে? না করলে আমরা বুঝতে পারতেছি যে ওই জায়গাটার মধ্যে আপনার ব্লক হচ্ছে কিংবা হবে কিংবা খুব বেশি হয় নাই, কিংবা ওই ব্লকটা যদি বাস্ট করে যায় হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে। তাহলে আমরা এনজিওগ্রামটা করে দেখে নিতে পারি যে কি চিকিৎসা ওই সময় করা যেতে পারে, ভবিষ্যতে আমরা কি করব। জি, অবশ্যই একটি গাইডলাইন পাওয়া যাবে। আর একজন দর্শকের সাথে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। আমি বলছি আমার বয়স 69 বছর। আমার বয়স 69 বছর। 69। আমি এনজিওগ্রাম করেছি, আমার দুটো ব্লক ধরা হয়েছে। জি। দুটো ব্লক ধরা হয়েছে। জি বলুন। তারা আমাকে এনজিওগ্রাম করার পরে আমাকে ওখানে সার্জারি করার কথা বলছে। জি। আমি ওখানে সার্জারি করবো কিনা এটা জানার জন্য আর কি। জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত ক্লিয়ার প্রশ্ন করেছেন। 69 বছর বয়স, দুটো ব্লক ধরা পড়েছে, ওপেন হার্ট সার্জারি করবেন কি না? খুব ভালো কথা বলেছেন। আসলে ওপেন হার্ট সার্জারি আজকাল খুব সহজ সরল হয়ে গেছে। আগে যেমন বড় বড় হাসপাতালে হতো, আজকে ঢাকা শহরে অনেক ক্লিনিকেও হয়। এই জন্যে আপনাকে ভয় পাবেন না। এটা ডাক্তার সাহেব যদি বলে থাকেন এটা স্টেন্ট দেওয়া যাবে না, কিন্তু অপারেশন করে ভালো থাকা যায়। জি। আপনারা শুনে খুশি হবেন এই জন্যে যে আমাদের দেশে পরপর 2-3 প্রেসিডেন্ট ছিলেন, সবারই কিন্তু বাইপাস করার পরেও 10-15 বছর বেঁচে গেছিলেন। অর্থাৎ আপনি আরও ভালো থাকবেন যদি বাইপাসটা করে ফেলেন আপনার চিকিৎসকের পরামর্শ। জি, অবশ্যই দক্ষ চিকিৎসক বা একজন সঠিক চিকিৎসকের মাধ্যমে যদি উনি ওপেন হার্ট সার্জারি করেন বা বাইপাস অপারেশন করেন তাহলে উনি ভালো থাকবেন। স্যার, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। যারা হৃদরোগে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন তাদের জন্য খুব সংক্ষেপে যদি একটু কিছু পরামর্শ থাকে আপনার। চিকিৎসকের পরামর্শ মতো ঠিক ওষুধ ঠিক মতো খেতে হবে। জি। কারণ ওষুধের কিন্তু প্রাইমারি আসল চিকিৎসা। তারপরে এইসব ব্লক যেটা থাকে ফিজিক্যাল, যেমন একটা পাইপের মধ্যে ব্লক থাকে, ওষুধ দিয়ে তো ছাড়তে নাও পারে, সেখানে ক্লিয়ার করতে হবে। সেই হিসেবে আমাদের অ্যাঞ্জিওগ্রাম করা লাগবে, রিং পরানো লাগবে, অপারেশন লাগবে, এগুলো পরের কথা। ওষুধটা ঠিক মতো খেতে হবে এবং ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান করা যাবে না অবশ্যই। বলতে পারেন ধূমপান না করা গেলে অসুবিধা কি? এই ধূমপান থেকে নর্মাল আসতে 10 বছর লাগে। যারা আপনারা এখন 60 বছর বয়সে ধূমপান বন্ধ করলেন, 70 বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হবে ওই ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত পাওয়ার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য এবং আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হৃদরোগের জটিলতা নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবার চেষ্টা করেছি। আসলে হৃদরোগকে আমরা সকলেই ভয় পাই। আমরা হৃদরোগে আক্রান্ত হয়ে জটিল অবস্থায় গিয়ে মৃত্যু পথযাত্রী যাতে না হই, তার আগেই যাতে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি, সুস্থ থাকতে পারি, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। সকলের জন্য শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।